কখনো কি ভেবে দেখেছি আমরা আমাদের চারপাশের এই যে গাছপালা পশু পাখি এমনকি একদম ছোট্ট পোকামাকড় এরা সবাই কিভাবে একে অপরের সাথে একটা অদৃশ্য সুতোয় বাঁধা? এই সংযোগের গল্পটাই হলো জীববৈচিত্র্য। চলুন আজ আমরা জীবনের এই জটিল জাল আর সেটাকে বাঁচানোর গুরুত্ব নিয়ে একটু গভীরভাবে জানি। শুরুতেই একটা প্রশ্ন, যেটা হয়তো একটু ধাঁধার মতোই শোনাবে। ভাবুন তো, একটা তারা, ধরুন আমাদের সূর্য, একটা গাছ আর একটা শিকারী প্রাণী, যেমন একটা বাঘ। আপাতদৃষ্টিতে এদের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া কঠিন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে, আর সেই উত্তরটাই লুকিয়ে আছে প্রকৃতির মূল চালিকা শক্তির ভেতরে। তাহলে চলুন, ওই যে প্রশ্নটা করলাম সেটার উত্তর খোঁজা যাক। এই রহস্যের জট খুলতে গেলে আমাদের বুঝতে হবে কিভাবে শক্তি বা এনার্জি পুরো জীবজগতের মধ্যে ছড়িয়ে পড়ে আর সব কিছুকে বাঁচিয়ে রাখে। তো এই পুরো গল্পের মঞ্চটা হলো বাস্তুতন্ত্র, ইংরেজিতে আমরা যাকে বলি ইকোসিস্টেম। ব্যাপারটা আসলে খুব সহজ। এটা হলো এমন একটা জায়গা যেখানে সমস্ত জীবন্ত জিনিস মানে গাছপালা প্রাণী তাদের চারপাশের জড় পরিবেশের সাথে, যেমন মাটি জল বাতাসের সাথে মিলেমিশে থাকে, আর এদের মধ্যে একটানা শক্তি আর পুষ্টির লেনদেন চলতে থাকে। আচ্ছা, তাহলে এই সিস্টেমে শক্তিটা চলে কিভাবে? ভাবুন তো, এটা যেন একটা ওয়ান ওয়ে ট্রাফিক। এর শুরুটা হয় উৎপাদক মানে সবুজ গাছপালা থেকে, যারা সরাসরি সূর্য থেকে শক্তি নেয়। এরপর সেই গাছপালা খায় হরিণের মতো তৃণভোজী প্রাণীরা, তারপর আবার সেই হরিণকে খায় বাঘের মতো মাংসাশী প্রাণীরা। এভাবেই শক্তি এক ধাপ থেকে পরের ধাপে যেতে থাকে। এই খাদ্য শৃঙ্খলটাই হল প্রকৃতির এনার্জি হাইওয়ে। ব্যাপারটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে। এই যে শক্তি এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছে, এটা কিন্তু খুব এফিশিয়েন্ট কোনো প্রসেস নয়। প্রতিটি ধাপে প্রায় ৯০% শক্তি আসলে তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। একেই বলা হয় 10% ল বা ১০% আইন। আর এর মানে হল, খাদ্যশৃঙ্খলের যত উপরের দিকে যাওয়া যাবে, শক্তিও তত কমে আসবে। আর ঠিক এই কারণেই জঙ্গলে হরিণের সংখ্যা বাঘের চেয়ে অনেক বেশি হয়। এই যে এতক্ষণ আমরা একটা সুন্দর গোছানো সিস্টেমের কথা বললাম, মনে হচ্ছে যেন সবকিছু একদম পারফেক্ট, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, এই নিখুঁত দেখতে জালটা আসলে খুবই নাজুক। আর দুঃখের বিষয় হলো, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জীবনের এই জালটা এখন ছিঁড়তে শুরু করেছে। তো এই বিপদের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে যে জিনিসটা, সেটা হলো জীববৈচিত্র্য। এর মানে কি? মানে হলো পৃথিবীতে জীবনের যত রকম রূপ আছে, একেবারে ছোট্ট একটা অণুজীব থেকে শুরু করে বিশাল নীল তিমি পর্যন্ত সবকিছু। এই যে এত রকমের প্রাণী উদ্ভিদ পোকামাকড়, এই বৈচিত্র্যটাই আমাদের পৃথিবীকে এত সুন্দর আর বাসযোগ্য করে রেখেছে। এখন যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হজম করা বেশ কঠিন। বিজ্ঞানীদের ধারণা, প্রতি বছর প্রায় ২৭,০০০ প্রজাতি আমাদের এই গ্রহ থেকে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে। ভাবা যায়, সংখ্যাটা এতটাই বড় যে কল্পনা করাও কঠিন। হিসেবটা যদি আমরা প্রতিদিনে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় প্রায় ৭৪টা প্রজাতি প্রতিদিন। আর যদি মনে হয় এটাই যথেষ্ট খারাপ খবর, তাহলে এই চার্টটা দেখুন। ভবিষ্যৎটা আরও ভয়ঙ্কর। পূর্বাভাস যা বলছে তাতে ২০৫০ সালের মধ্যেই পৃথিবীর মোট প্রজাতির প্রায় ১০ থেকে ৩৭% বিলুপ্ত হয়ে যেতে পারে। ভেবে দেখুন একবার, মাত্র কয়েক দশকের মধ্যে আমাদের চেনা পৃথিবীর প্রায় ১/৩ প্রাণী আর উদ্ভিদ হয়তো আর থাকবেই না। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? কারা দায়ী এর জন্য? এর উত্তরটা সত্যি বলতে আমাদের দিকেই আঙুল তোলে। আমরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, তাতে প্রাণীরা তাদের ঘরবাড়ি হারাচ্ছে। কলকারখানার বর্জ্য দিয়ে নদী নালা বাতাস দূষিত করছি। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া এমন চরম আচরণ করছে যা অনেকেই সহ্য করতে পারছে না। সব মিলিয়ে আমাদের কর্মকাণ্ডই এই সংকট তৈরি করেছে। এখন হয়তো অনেকের মনেই প্রশ্ন আসছে, আরে বাবা, দু একটা পোকামাকড় বা পাখি হারিয়ে গেলে এমন কী বা এসে যায়? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর প্রভাব যে কতটা গভীর আর এর বৈচিত্র্য আমাদের টিকে থাকার জন্য কতটা জরুরি, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। এই কথাটা একবার খেয়াল করুন। সহজ কথায় ডাইভার্সিটি মানে স্টেবিলিটি।
মানে কোনো পরিবেশে যত বেশি ধরনের জীব থাকে সেই পরিবেশটা তত বেশি স্থিতিশীল বা স্টেবল হয়। ব্যাপারটা একটা ফুটবল টিমের মতো। টিমে যদি শুধু স্ট্রাইকার থাকে তাহলে তো আর চলবে না, তাই না? ডিফেন্ডারও লাগবে, গোলকিপারও লাগবে। প্রকৃতিতেও ঠিক তাই। প্রত্যেকটা প্রজাতিরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে। আসলে আমরা বেঁচে থাকার জন্য যা যা পাই তার প্রায় সবকিছুই কিন্তু এই জীববৈচিত্র্যের দান। এই যে আমরা শ্বাস নিচ্ছি, সেই অক্সিজেন, যে জলটা পান করছি, আমাদের খাবার, ওষুধ সবকিছুই আসছে প্রকৃতি থেকে। শুধু তাই নয়, এই যে সুন্দরবন বা কক্সবাজারের মতো জায়গায় মানুষ ঘুরতে যায়, সেটাও তো প্রকৃতির সৌন্দর্যের জন্যই, যা আমাদের অর্থনীতিকেও সাহায্য করে। এত সব খারাপ খবরের পরেও আশার কথা হলো, লড়াইটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। সারা বিশ্বের বিজ্ঞানীরা আর পরিবেশ কর্মীরা একটা বিশাল রেস্কিউ মিশনে নেমেছেন। আর এই মিশনের মূল কৌশল হলো দুটো। চলুন এই উদ্ধার অভিযান সম্পর্কে একটু জানি। এই দুটো কৌশলের নাম হল ইনসিটু আর এক্সিটু কনজারভেশন। নামগুলো শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ইনসিটু মানে হল প্রাণীদেরকে তাদের নিজেদের বাড়িতেই, মানে প্রাকৃতিক পরিবেশে সুরক্ষা দেওয়া। আর এক্সিটু হল যখন অবস্থা খুব খারাপ, তখন তাদের সাময়িকভাবে বাড়ির বাইরে নিরাপদ কোনো জায়গায়, যেমন চিড়িয়াখানায়, নিয়ে এসে বাঁচানোর চেষ্টা করা। ইনসিটু অ্যাপ্রোচটার মূল আইডিয়াটা হল শুধু বাঘকে না বাঁচিয়ে পুরো সুন্দরবনটাকেই বাঁচানো। কারণ একটা বাঘ তো একা বাঁচে না, তার জন্য হরিণ দরকার, হরিণের জন্য ঘাস দরকার, পুরো সিস্টেমটাই দরকার। আর এই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, এগুলোই হলো সেই সুরক্ষিত প্রাকৃতিক বাড়ি। কিন্তু যখন কোনো প্রাণী প্রাকৃতিক বাসস্থান এতটাই ধ্বংস হয়ে যায় যে সেখানে টিকে থাকাটাই অসম্ভব, তখনই দরকার হয় এক্সিটো কনজারভেশনের। এটা অনেকটা একটা এমার্জেন্সি প্ল্যানের মতো। চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেনে বিপন্ন প্রাণীদের বংশবৃদ্ধি করানো হয়। আর জিন ব্যাংক তো আরও এক ধাপ এগিয়ে। এটাকে বলা যেতে পারে ভবিষ্যতের জন্য একটা বায়োলজিক্যাল সেফ ডিপোজিট বক্স, যেখানে বিপন্ন প্রজাতির বীজ বা জিন সযত্নে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু এই লড়াইটা কোনো একটা দেশ বা সংস্থার একার পক্ষে জেতা সম্ভব না। যেহেতু সমস্যাটা গ্লোবাল, এর সমাধানও হতে হবে গ্লোবাল। এটা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাহলে এই জীববৈচিত্র্য সংরক্ষণের আসল মানেটা কি? এর আনুষ্ঠানিক সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে মূল কথাটা হলো প্রকৃতিকে এমনভাবে রক্ষা আর ম্যানেজ করা যাতে আজকের প্রজন্ম তো বটেই, আমাদের পরের প্রজন্মরাও এর থেকে সুবিধা পায়। মানে এটা শুধু আজকের জন্য নয়, বরং ভবিষ্যতের কথাও ভাবা। এই বড় লক্ষ্যটা পূরণ করতে হলে আমাদের একটা মাল্টি লেভেল অ্যাকশন প্ল্যান দরকার। একদিকে যেমন জঙ্গল কাটা আর চোরা শিকার বন্ধ করতে হবে, তেমনি দূষণও কমাতে হবে। পরিবেশ আইনগুলোকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আর সবকিছুর ওপরে যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো জনসচেতনতা। কারণ সরকার আইন করলেই তো হবে না, আমরা সবাই মিলে সচেতন না হলে কোনো কিছুই বদলাবে না। তো পুরো আলোচনার সারমর্ম করলে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে আসলে ৩টা মূল উদ্দেশ্য কাজ করে। ১. যত বেশি সম্ভব প্রজাতিকে বাঁচিয়ে রাখা। ২. প্রকৃতির সম্পদ এমনভাবে ব্যবহার করা যেন সেটা ফুরিয়ে না যায়, যাকে বলে সাস্টেইনেবল ইউটিলাইজেশন। আর ৩. আমাদের বেঁচে থাকার জন্য যে সিস্টেমগুলো দরকার, মানে পরিষ্কার বাতাস, জল, সেগুলোকে ঠিক রাখা। শেষ করার আগে একটা কথা ভাবুন, এই পৃথিবীতে আমরাই একমাত্র প্রজাতি যাদের হাতে জ্ঞান আর প্রযুক্তি দুটোই আছে অন্য সব প্রজাতিকে বাঁচানোর। আবার আমাদের কারণে আজ তারা বিপন্ন। তো আজকের এই আলোচনার শেষে প্রশ্নটা এটাই, আমাদের হাতে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা কি আমরা ব্যবহার করব? এই দায়িত্বটা কি আমরা কাঁধে তুলে নেব?